যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিল ইরান। বাহরাইনে মার্কিন নৌবহর, কুয়েত, জর্ডানে বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত। হরমুজ থেকে বিদেশি বাহিনীকে সরে যেতে সতর্ক বার্তা। তেহরানের শর্ত ভেঙে লেবাননে আবারও ইসরায়েলের প্রাণঘাতী তাণ্ডব। শিগগিরই শান্তির আশাবাদ ট্রাম্পের। নয়া বদলা নেবে কি ইরান? ইরানের হামলায় কেন নাস্তানাবুদ ইসরায়েল? উঠে এলো মিডল ইস্ট আয়ের বিশ্লেষণে। তেল আবিবের কোন কোন দুর্বলতা আলোচনায়। জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে আক্রমণ চালানোর দাবি আইআরজিসির। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়, যেখানে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন নৌ ও বিমান ঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটনকে সম্ভাব্য উত্তেজনার সব দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করেছে তারা। ইরানের ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। বাহরাইনে আবারও আকাশ সতর্ক সংকেত সক্রিয় করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে ইরানের জাস্ক, কেশবদ্বীপ, মিনাব এবং বন্দর আব্বাস সহ হরমুজ প্রণালীর আশেপাশে রাডার ও যোগাযোগ স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের পানির ট্যাঙ্ক ও যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। লেবাননে আগ্রাসন থামানোর শর্তে ইসরায়েলে ইরানের আকস্মিক হামলা থামলেও তা কাজে আসেনি। লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় হতাহতের সংখ্যা 40 জনের কাছাকাছি। এদিকে 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধের শর্তে রাজি রয়েছে তেহরান। রাজধানী বৈরুত ছাড়াও লেবাননের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ হামলা হয়েছে লেবাননের 5ম বৃহত্তর শহর টায়ারে। সেখানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। আহত 28 জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে সোমবার যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় তেহরান, তেল আবিব। অবশ্য 12 ঘণ্টা পর লেবাননে হামলা বন্ধের শর্তে ইসরায়েলে মিসাইল হামলা বন্ধ করে ইরান। এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পরেও সমঝোতা স্মারক নিয়ে তেহরানের সাথে আলোচনা চলছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে খসড়া সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন, শান্তি আলোচনার মূল লক্ষ্য প্রায় অর্জনের পথে। নতুন সংঘাত ঠেকাতে 2 পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিভাব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমঝোতা চুক্তি বা আলোচনা কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ভরসা নেই তেহরানের। ইরানের নৌ বন্দরগুলোয় মার্কিন অবরোধ যুদ্ধবিরতির শামিল বলেও মন্তব্য করেন গালিভাব। হরমুজ প্রণালীতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাইলটরা অক্ষত আছে। এদিকে মার্কিন হামলায় ডুবতে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে 24 ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, হেলিকপ্টারের 2 পাইলট ভালো আছেন, কেউ আহত হননি। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এই প্রথম মন্তব্য করলেন তিনি। আলোচিত ঘটনাটি সম্পর্কে জানেন এমন 2 জনের বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করলে আলোড়ন তৈরি হয়। এতে বলা হয়েছে, অবরুদ্ধ হরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এটি ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। প্রায় 4 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষে মার্কিন বাহিনীর কমপক্ষে 30টি ড্রোন ধ্বংস হলেও এই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এদিকে সোমবার দুপুরে ওমানের উপকূলে দ্বীপরাষ্ট্র পালাওয়ের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় আর ডুবতে শুরু করে। পরে ওমানের নৌবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় ওই জাহাজ থেকে ভারতের 24 জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দরের দিকে যাবার চেষ্টা করছিল।
মার্কিন হেলিকপ্টার ভূপাতিত জর্ডান বাহরাইনের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তির প্রমাণ দিল ইরান। মিত্রদের উপর নির্ভরতা কমিয়ে তেহরান এখন সম্মুখ সমরে অপ্রতিরোধ্য। বিশ্লেষকরা বলছেন ইরানের এমন পদক্ষেপ ওয়াশিংটন ডিসিকে রণকৌশল পাল্টাতে এবং পূর্ণাঙ্গ যুদ্ধের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য করেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জেরে পাল্টা হামলা শুরুর পর তা দ্রুত স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। বিশ্লেষকরা মনে করছেন ইরান আগের চেয়েও শক্তিশালী ও সুবিধাজনক অবস্থানে রয়েছে, তাই যুদ্ধের কৌশল পাল্টাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন ডিসি। সমরবিদরা মনে করছেন ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই। অতীতে মার্কিন বা ইসরায়েলি হামলার জবাবে তেহরান তার মিত্রদের উপর নির্ভর করলেও এখন তারা সরাসরি ফ্রন্টলাইনে চলে এসেছে। সম্প্রতি এই মার্কিন সামরিক হেলিকপ্টার ও অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্র্যাকিং প্রযুক্তি এখন যে কোনো পশ্চিমা শক্তির মুখোমুখি হতে প্রস্তুত। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে। ওয়াশিংটন খুব ভালো করেই জানে এই মুহূর্তে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর অর্থ হল পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়া, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। পাশাপাশি ওই অঞ্চলের মিত্রদের সুরক্ষার বিষয়টিও ভাবতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই শক্ত অবস্থান কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী কূটনৈতিক চাল এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকার ওপর। কারণ রণাঙ্গনে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে চরম বেকায়দায় রয়েছে তেহরান। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল লক্ষ্য করে ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল না তেল আবিব। ক্ষেপণাস্ত্রের জোরদার আঘাতে ইসরায়েলের প্রায় দিশেহারা অবস্থা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণী প্রতিবেদনে। বলা হচ্ছে তেহরানের আকস্মিক আঘাত চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক নেতৃত্ব আর সামরিক কৌশলকে। ইসরায়েলের আর কি কি দুর্বলতা আলোতে আনলো এই বিশ্লেষণী প্রতিবেদন? এই ঘটনাকে ইসরায়েলের বড় বিপর্যয় বলা হচ্ছে কেন? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এই প্রথম নিজ ভূখণ্ড আক্রান্ত হওয়ার জন্য নয়, অন্য কোনো দেশ আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালালো ইরান। লেবাননের রাজধানী বৈরুতে হামলার প্রতিক্রিয়ায় গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এটিকে সামরিকভাবে তেহরানের বিশাল এক অবস্থান বদল হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েলে ইরানের ওই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার পর তেল আবিব সহ বিভিন্ন শহরে তুমুল শঙ্কা ছড়িয়ে পড়েছে। হামলার সময় ইসরায়েল জুড়ে সাইরেন বাজার জেরে হাসপাতালগুলো থেকে এমনকি নবজাতক ও ঝুঁকিপূর্ণ রোগীদেরও ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুল, কলেজ ও গণজমায়েত বাতিল করা হয়েছে। সীমিত আকারে চলছে গণপরিবহন ও হাসপাতালগুলো। ইসরায়েলের চ্যানেল 13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড বলেছেন ইরানের ওই হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের পর তেল আবিবের ধারণা ছিল ইরান আর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস দেখাবে না, কিন্তু ইরানের এই হামলা ইসরায়েলের কৌশলগত মূল্যায়নের সীমাবদ্ধতাকেই সামনে নিয়ে এসেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক মহল এখন স্পষ্টভাবে বিভক্ত। প্রবীণ সাংবাদিক ব্যান ক্যাসপিট ক্ষোভ প্রকাশ করে বলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে ওয়াশিংটনের কাছে ইজারা দেওয়া হয়েছে। এখন সামরিক সিদ্ধান্তের জন্য ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা করতে হয়। অন্যদিকে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিস মনে করেন চলতি বছরের শুরুতে ইরান বিরোধী যৌথ সামরিক অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার মতে ইসরায়েল এখন এক মারাত্মক উভয় সংকটে পড়েছে। হয় তাকে ট্রাম্পের নির্দেশ অমান্য করে সরাসরি সংঘাতে জড়াতে হবে, অথবা লেবাননে তাদের সামরিক অভিযানকে সীমিত করতে হবে। বর্তমানে ইসরায়েলের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কমে গেছে এবং ইরানের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
এদিকে নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা কঠোর প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তারা ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, তেহরানকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দাবি, ইসরায়েলে আঘাত হানা প্রতিটি ইরানি মিসাইলের জবাবে বৈরুতের ডজন ডজন ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে মধ্যপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক নেতারা সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলছেন। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান উত্তেজনা ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং এর মূল্য দেশটির সাধারণ জনগণকেই দিতে হবে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান নেতানিয়াহুকে দুর্বল অভিহিত করে বলেছেন, ইসরায়েলকে আরেকটি যুদ্ধের আগুনে ছুড়ে দেওয়ার ম্যান্ডেট এই সরকারের হাতে নেই। নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং আগাম নির্বাচন এড়াতেই লেবানন ও ইরানে সংঘাতে জড়াচ্ছেন। নেতানিয়াহুর সম্পর্কে ফাটল ধরেছে এমন আলোচনা বেশ কয়েকদিন ধরেই ঘুরছে আন্তর্জাতিক গণমাধ্যমে। উত্তপ্ত ফোন আলাপ, লেবাননে হামলা নিয়ে মতবিরোধ আর ইরানকে ঘিরে ভিন্ন কৌশল, সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। তবে বাস্তবতা বলছে, লক্ষ্য এক হলেও কৌশল নিয়ে মত পার্থক্যই মূল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও হিজবুল্লাহকে মোকাবিলার প্রশ্নে ওয়াশিংটন আর তেল আবিব এখনো একই কাতারেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তপ্ত ফোনালাপকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে এসেছে। গণমাধ্যমের একাংশে এটিকে দুই নেতার সম্পর্কের অবনতি হিসেবে তুলে ধরা হলেও বিশ্লেষকদের মতে এটি মূলত দুই শক্তিশালী নেতার কৌশলগত মতবিরোধের বহিঃপ্রকাশ। কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবানন ও ইরান ইস্যু। ট্রাম্প চান ইরানের সঙ্গে চলমান আলোচনাকে অগ্রাধিকার দিতে এবং নতুন সামরিক উত্তেজনা এড়াতে। অন্যদিকে নেতানিয়াহুর যুক্তি, হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ বজায় রাখতে হবে। একজন যেখানে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজছেন, অন্যজন সামরিক চাপকে নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে দেখছেন। তবে লক্ষ্য কিন্তু অভিন্ন। ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করেন। হিজবুল্লাহকেও তারা একইভাবে উদ্বেগের কারণ হিসেবে দেখেন। পার্থক্য শুধু সময় ও পদ্ধতিতে। ট্রাম্পের কাছে একটি সফল চুক্তি সংঘাতের সমাপ্তি, আর নেতানিয়াহুর কাছে সমাপ্তি তখনই যখন ইসরায়েলের ওপর হুমকি বাস্তবিক অর্থেই কমে আসবে। এই মতবিরোধের পেছনে রয়েছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য, নির্বাচনী হিসাব আর পররাষ্ট্রনীতির সাফল্য ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের নেতানিয়াহুকে দেখাতে হবে তিনি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেননি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে আছেন। তাই সাম্প্রতিক বাক বিতণ্ডা যতই আলোচনায় থাকুক না কেন, ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত জোটে বড় কোনো ফাটল দেখা দিয়েছে এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্পের আতঙ্ক কাটেনি এখনো। খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন দুর্গত এলাকার হাজারো মানুষ। শতাধিক আফটার শকে ব্যাহত হচ্ছে তল্লাশি, উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা। ভূমিধস আর বিভিন্ন স্থাপনায় চাপা পড়ে অন্তত 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়ে চরম মানবিক সংকটে পড়েছেন 20,000-এর বেশি মানুষ। কেন বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল ফিলিপাইন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভয়ঙ্করভাবে দুলছে পায়ের নিচের মাটি, আর শোনা যাচ্ছে নিষ্পাপ শিশুদের বুক ফাটা আর্তনাদ। হাড় হিম করা এই দৃশ্য ফিলিপাইনের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এক দানবীয় ভূমিকম্প ওলটপালট করে দিল এমন হাজারো শিশুর চেনা জগৎ। 8 জুন সকালে ফিলিপাইনে আঘাত হানে 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তীব্র কম্পনের ফলে প্রথমে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সময়ে বাড়ার সাথে সাথে ধ্বংসস্তূপ ও ভূমিধস থেকে একের পর এক মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা দ্রুত বেড়ে বর্তমানে 37 জনে দাঁড়িয়েছে। মূল ভূমিকম্পের পর 1.3 থেকে 6.7 মাত্রার 130টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় সারাঙ্গানি প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে সেখানে 17 জনের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ভূমিধসের নিচে চাপা পড়েছিলেন।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রদেশে শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্তত 10,000 বাসিন্দাকে উপদ্রুপ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তেমনি এক নিখোঁজ সন্তানের মা দিওসলিন্ডা ডেলিভিও। মোবাইল ফোনের স্ক্রিনে ছেলের ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নারী জানালেন ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতার কথা। গতকাল বিকেলে সেবমোর শপিং মলে আমাকে যেতে বলা হয়। আমার ছেলে সেখানেই ডিউটি করছিল। আমি শেষ যে বার্তাটি পেয়েছিলাম তা হলো অনুসন্ধানকারী দল উদ্ধারের জন্য পরে আসবে, কিন্তু এটি কোনো উদ্ধার অভিযান নয়, কারণ আর কোনো হৃদস্পন্দন শনাক্ত করা যাচ্ছে না। একজন মা হিসেবে এটা মেনে নেওয়া কঠিন যে আমার ছেলে এখনো সেখানে আটকা পড়ে আছে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে, যার মধ্যে জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির একটি রেস্তোরাঁ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বর্নিও দ্বীপের সাভা রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও 6 ঘন্টা পর সে সতর্কতা প্রত্যাহার করা হয়। ফিলিপাইন ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত। এই অঞ্চলে টেকটনিক প্লেটের সক্রিয়তার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির ভিসায়াস অঞ্চলে 6.9 মাত্রার এক ভূমিকম্পে 70 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 5 বেসামরিক নাগরিক আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে কিয়েভও। সংঘাত ভয়াবহ রূপ নেয় রুশ সেনাদের ইউরোপ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইউ। এদিকে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করার পর মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা তীব্র করেছে। রাশিয়ার হামলার পর পাল্টা আঘাত এনেছে জেলেনস্কি বাহিনীও। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দুপক্ষের মধ্যে প্রতিদিনই সম্মুখ লড়াইও অব্যাহত আছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই এস্তোনিয়ায় বাল্টিক ও নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি অংশ নিতে হবে। এদিকে রাশিয়ার উপর চাপ আরো বাড়াতে ব্রাসেলসে 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রেসিডেন্ট জানান, 2022 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যেসব রুশ সেনা ইউক্রেন আক্রমণে অংশ নিয়েছে তাদের স্থায়ীভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়াজাহাজ, ক্রিপ্টোকারেন্সি এবং নতুন আরো 31টি ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়। পাকিস্তানের আজাদ কাশ্মীরে সংরক্ষিত আসন বাতিলের দাবিতে নিষিদ্ধ সংগঠন জেএএসির ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো অঞ্চল। এর আগে রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত 11 জন। এদিকে আজাদ কাশ্মীরে সাধারণ মানুষের উপর পাকিস্তানি বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তানের আজাদ কাশ্মীরে আইনসভার 12টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামে নাগরিক অধিকার সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি জেএএসি। তবে আন্দোলন দমাতে গেল শুক্রবার জননিরাপত্তার কারণ দেখিয়ে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। এই নিষেধাজ্ঞার পরপরই রোববার রাতে রাওয়ালকোট শহরে এক ব্যবসায়ী নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। হাসপাতাল মর্গের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালালে আত্মরক্ষায় গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান।
সহিংসতার জেরে সংগঠনের ডাকা সর্বাত্মক ধর্মঘটে রাজধানী মুজাফফরাবাদ সহ প্রধান শহরগুলো ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও বাজার। এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন আসন বাতিলের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন, যা বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনের 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে সরকার। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মুখ খুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানকার সহিংসতার তীব্র নিন্দা জানান। কাশ্মীরে পাকিস্তান সরকারের পুলিশি বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাধারণ মানুষের ওপর এই দমনপীড়ন চালানো হচ্ছে। একই সাথে এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামাবাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।